তাই তো দেখছি। আমিও তো জানতাম ছেলে বুড়ো, আর বিয়ের সময় ছেলেকে দেখারও সুযোগ পাইনি। না হলে কখনোই ওই মেয়ের সাথে, এত ভালো ছেলের বিয়ে হতে দিতাম না। কোনো না কোনোভাবে তোর সাথে বিয়ে দিয়ে দিতাম। মায়ের কথায় আশকারা পেয়ে আয়নাদের অপদস্থ করার ফন্দি আঁটতে লাগলো সারা। কিরে আয়না, ঠিকই তো বড়লোক হ্যান্ডসাম ছেলেকে নিজের রূপের চালে ফাঁসি নিলি দেখি। তা কিভাবে ফাঁসালি শুনি? এমনিতে তো এমন ভান করিস যেন ভাজা মাছ উল্টে খেতে জানিস না, আর সময় মতো ঠিকই ছক্কা মারলি। বাই দ্য ওয়ে, তোর জামাইটা কিন্তু সেই সুন্দর, আবার ডাক্তারও বলে। তা কিভাবে পটালি? আমাকেও কিছু টিপস দে। হঠাৎ এমন ধরনের কথা শুনে হতভম্ব হয়ে গেল আয়ানা। পেছনে ঘুরে দেখলো সায়রা বানুর মেয়ে সারা দাঁড়িয়ে আছে। সেই কথাগুলো ছুড়ে দিয়েছে বুঝতে বাকি রইল না আয়নার। ছাদে থাকা নিজের ছোট ঘরে এসেছিল আয়ানা। হয়তো এই ঘরেই কোনো বিলাসিতা আরাম নেই, কিন্তু জীবনের এতগুলো বছর তো এই ছোট্ট রুমেই কাটিয়েছে সে। তার সকল আনন্দ, কষ্ট, হাসি কান্নার সাক্ষী তো এই রুমটাই। তাই সকলের কথার ফাঁকে উঠে নিজের রুমটায় চলে এসেছে সে। আর এখানে আসতেই সে সারার বাজে ব্যবহারের শিকার হতে হবে বুঝতে পারেনি আয়ানা। আয়ানাকে উঠে আসতে দেখে তার পিছু পিছু এসেছে সারা। আয়ানাকে অপমান করার একটা সুযোগও ছাড়তে চায় না সে। সারার কথায় মাথা নিচু করে ফেলল আয়ানা। সারা তার চেয়ে বয়সে বড়, তাই তাকে কখনোই অসম্মান করতে চায়নি আয়ানা। তাই আজও চুপচাপ সারার কথা হজম করে নিল সে। এসব শোনার অভ্যেস তার বহু আগের থেকেই আছে। সায়রা বানু তাকে উঠতে বসতে এসব কথাই শোনাতেন। আয়নাকে জবাব না দিতে দেখে তার হাতটা শক্ত করে চেপে ধরল সারা। আয়নার ভালো ঘরে বিয়ে হয়েছে দেখে সহ্য হচ্ছে না সারার। আমাদের সমাজে এমন কিছু মানুষ বসবাস রয়েছে যারা অন্যের ভালো সহ্য করতে পারে না। সারাও হয়তো তাদের অন্তর্গত। এত শক্ত করে হাত ধরায় ব্যথায় কুকড়িয়ে উঠল আয়ানা। চোখের কোণে জল জমে গেল। সারা দাঁতে দাঁত পিষে বলল, কি হলো বল? কথা বলছিস না কেন? নিজের কুকীর্তি বলতে লজ্জা লাগছে? করার সময় তো লজ্জা লাগেনি? মীরা আপুর শ্বশুর বাড়ির লোকদের ভালোই তো বশ করেছিলি। তারা তোর সাথে জিজুর বড় ভাইয়ের বিয়ে দেওয়ার জন্য মীরা আপুর বিয়ে ভাঙতে প্রস্তুত ছিল। লজ্জা লাগেনি এসব করতে? ওর লজ্জা লেগেছে কিনা সেটা পরে দেখবেন। আগে এটা বলুন তো, আপনার লজ্জা লাগছে না ওর সাথে এমন ব্যবহার করতে? আপনার সাহস হলো কি করে আমার ওয়াইফের গায়ে হাত দেওয়ার? হাউ ডিয়ার ইউ! আপনি কে ওর কাছ থেকে কৈফিয়ত চাওয়ার? আচমকা কারো কঠিন গলায় বলা কথায় হাত আলগা হয়ে গেল সারার। আয়নার হাত ছেড়ে ভয়াত্মক দৃষ্টিতে পিছনে ফিরে চাইল। আদৃশের কঠোর দৃষ্টি দেখে দমে গেল সারা। তুতলিয়ে বলল, আ- আসলে আ- আমি তো। সারাকে থামিয়ে দিয়ে আদৃশ ফের কঠোর গলায় বলল, আপনার আসলে নকলে শোনার মতো সবাই আমার নেই। সোজা কথা বলছি, কান খুলে শুনে রাখুন। আগে হয়তো সে আপনার বোন ছিল, তাই যা খুশি তাই করেছেন, কিন্তু এখন সে আমার ওয়াইফ। আর আমার ওয়াইফকে কেউ আঘাত করবে বা অপমান করবে, এটা আমি মোটেও সহ্য করব না। যে এমনটা করবে তাকে ভেঙে গুড়িয়ে দেব। এই আদৃশকে যতটা সোজা ভাবছেন, আমি ততটাও সোজা নই। এমনিতেই কাউকে অকারণে আঘাত করা হলে তা আমার সহ্য হয় না। আর আঘাত যদি আমার পরিবারের কোনো সদস্যের উপরে আসে, তাহলে তো বুঝতেই পারছেন সামনের ব্যক্তির আমি কি হাল করতে পারি। কোনো রকমের ঝামেলা না চাইলে চুপচাপ এখান থেকে চলে যান। আর ভবিষ্যতে কখনো আমার ওয়াইফের সাথে মিসবিহেভ করার কথা মাথাতে আনবে না। গট ইট? আদৃশের বাঁকা হাসি আর রক্তাক্ত চাহনি দেখে ভয়ে ঢোক গিলল সারা। আর এক মুহূর্ত সেখানে দাঁড়ালো না, দ্রুত পায়ে রুম থেকে বেরিয়ে গেল। সারা বেরিয়ে যেতে আয়ানার কাছে এগিয়ে আসলো আদৃশ। মাথা নিচু করে দাঁড়িয়ে আছে আয়ানা। হাতের যেখানে চেপে ধরেছিল সেই জায়গাটা লাল হয়ে গেছে, চোখ দিয়ে ফোঁটা ফোঁটা পানি পড়ছে। তাকে আড়ালে অপমান করলে সে সহ্য করে নেয়, কিন্তু আদৃশ তাকে অপমানিত হতে দেখেছে ভেবেই লজ্জায় কান্না আসছে তার। আদৃশ আয়নার হাতে লাল হয়ে যাওয়া জায়গাটা শক্ত করে চেপে ধরল। অবাক অশ্রুসিক্ত চোখে আদৃশের পানে চাইল আয়না। তার ব্যথা লাগছে, কিন্তু মুখ দিয়ে একটা শব্দ বের হচ্ছে না। আদৃশ আয়নার দিকে রাগী চোখে তাকিয়ে বলল, ওই মেয়ে তোমাকে ইনসাল্ট করলো, আঘাত করলো, তাও কিছু বলে না কেন? স্টুপিড! কে দিয়েছে ওকে এমন ব্যবহার করার অধিকার? কেন কিছু বলনি তুমি? আদৃশের ধমকে কেঁপে উঠল আয়ানা। ভয়ে চোখের পাতা বন্ধ করে ফেলল। কাঁপা কাঁপা গলায় বলল, সারাপু আমার তুলনায় বয়সে বড়, আমি চাই না তাকে অসম্মান করতে। আদৃশ আয়নার হাত ছেড়ে দিয়ে বলল, সম্মান তাকেই দিতে শেখো যে সম্মান পাওয়ার যোগ্যতা রাখে। ওই মেয়ে কখনোই তোমার শুভাকাঙ্ক্ষী হতে পারে না।
মানুষকে যত বলার সুযোগ দেবে তারা তত বেশি বলবে, তাই প্রতিরোধ করতে শেখো। তোমাকে বাঁচানোর জন্য কেউ এগিয়ে আসবে না, কেউই না, নিজেকেই লড়ে যেতে হবে। যে কোনো পরিস্থিতি মোকাবিলা করে সেই পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে হবে। আর অন্যায়কারীকে কখনোই প্রশ্রয় দেবে না। তোমার জীবনে আগে কেমন পরিস্থিতি ছিল তা আমি জানি না, আর জানতেও চাইছি না। তবে এখন তুমি আমাদের পরিবারের অংশ। কোনো অপরাধ ছাড়া কেউ যদি তোমাকে কিছু বলে, তাহলে আমি সেটা মোটেও সহ্য করবো না। নিজেকে শক্ত করে করে তোলো, যেন কেউ তোমাকে কিছু বলার আগে 10 বার ভাবতে বাধ্য হয়। মনে রাখবে, আমার পরিবার সব সময় তোমার সঙ্গে আছে। আদৃশ রুম থেকে বেরিয়ে গেল। তার একটা ইম্পর্টেন্ট কল আসায় সে ডাইনিং রুমে থেকে উঠে ছাদে চলে আসে কল রিসিভ করতে। আর এখানে এসে এসব দেখে আর চুপ থাকতে পারেনি। আদৃশ বুঝতে পারছে না আয়নার পরিবার আয়নার সাথে এমন ব্যবহার কেন করছে। কই মীরার সাথে তো তারা এমন করে না। তার মাথায় অনেক প্রশ্ন ঘুরছে, কিন্তু জবাব কে দিবে। আদৃশ রুম থেকে বেরিয়ে যেতেই কৃতজ্ঞতার হাসি হাসলো আয়ানা। মনে মনে ভাবল, তবে কি তার জীবন পাল্টে যেতে চলেছে? সুখ পাখি কি তাহলে ধরা দিল বলে? আগে কখনো সারার ওপর কথা বলার ক্ষমতা আয়নার ছিল না। সারাকে কিছু বললে সে মাহমুদ সাহেবকে বলে দিত, আর মাহমুদ সাহেব কথায় কথায় বলতো তিনি আর আয়নাকে রাখবেন না, রাস্তায় ছুঁড়ে ফেলবেন। তাই নিজের শেষ আশ্রয়টুকু ধরে রাখার জন্য তাকে চুপচাপ থাকতে হতো। সব অত্যাচার, সব অপমান সহ্য করতে যেতে হতো। তার মাও তার পক্ষে কিছু বলতে পারতো না, কারণ তাদের মা মেয়ের শেষ আশ্রয় তো এটাই ছিল। আয়না ঠিক করলো এবার থেকে আর কাউকে ছাড় দিবে না। অনেক সহ্য করেছে, এবার সময় এসেছে নিজেকে বদলাবার। মাহমুদ সাহেবের সাথে অনেক তর্কাতর্কির পর নিজের রুম ছাড়তে রাজি হলেন সাহেরা বানু। আয়নাদের বাড়িতে ভালো রুম 4টা, আর আয়নার রুম নিয়ে মোট 5টা রুম আছে। 4টা রুমে একটাতে মাহমুদ সাহেব আর অনামিকা বেগম থাকেন, একটা রুমে মীরা, আর বাকি 2টো রুমে সারা আর সায়রা বানু দখল করে রাখে। সায়রা বানুর স্বামী বিদেশ থাকে বলে সে সারা বছর মেয়ে নিয়ে ভাইয়ের বাড়িতেই পড়ে থাকে। সারা চাইলে সায়রা বানুর সাথে একই রুমে থাকতে পারে, কারণ রুমগুলো যথেষ্ট বড়, কিন্তু তারা মা মেয়ে ইচ্ছা করে 2 রুম দখল করে থাকে, যাতে আয়নাকে বাধ্য হয়ে ছাদের খুপটি টাইপ ঘরে থাকতে হয়। মাহমুদ সাহেব ভেবেছিলেন সারার রুমটাতে আয়নাকে থাকতে দিবেন, তাই সায়রা বানু আর সারার পরিকল্পনা করে 2 রুম নিজেরা নিয়ে নেন। কিন্তু আজ আয়নার জামাই সহ এই বাড়িতে এসেছে, তার ওপর জামাই মীরা জামাইয়ের বড় ভাই, তাকে কিভাবে ওই খুপটি ঘরে থাকতে দেন ভেবে মাহমুদ সাহেব নিজের বোন সায়রা বানুকে বলে 1 রাতের জন্য রুমটা ছাড়তে, না হলে শ্বশুরবাড়িতে মীরার অপমান হতে পারে। সায়রা বানু তো এমনিতেই আয়নাকে সহ্য হচ্ছে না। আয়না এত বড় বাড়ির এত ভালো ছেলে বউ হয়েছে দেখে তার মাথাটা রাগে জ্বলে যাচ্ছে, আর তার ওপর রুম ছাড়তে বলায় ভীষণ রেগে যান তিনি। মাহমুদ সাহেব অনেকভাবে বোঝানোর পর শেষমেশ তিনি রাজি হন রুম ছাড়তে। কি হলো, দাঁড়িয়ে আছো কেন? দাঁড়িয়ে দাঁড়িয়ে কোন ভাবনার অতলে আবার ডুব দিলে তুমি? আদৃশের কথা চমকে তাকালো আয়না। ক্লান্ত থাকায় ভীষণ ঘুম পাচ্ছে তার, কিন্তু ঘুমোতে এসে ভীষণ লজ্জার মধ্যে পড়েছে সে। আদৃশের সাথে এক বেডে ঘুমাতে হবে ভাবলেই তার গায়ে কাঁটা দিচ্ছে। আগের দিন তো ক্লান্ত থাকায় আগেই ঘুমিয়ে পড়েছিল, তাই কোনো রকম লজ্জার মধ্যে পড়েনি। তার উপর সকালের ঘটনা মনে পড়ায় আরও বেশি লজ্জা লাগছে তার। আদৃশের এসবে কোনো ধ্যান নেই, সে মনোযোগ সহকারে ফোনে কিছু একটা করছিল। এর মধ্যে আয়নার দিকে চোখ পড়ায় দেখল সে মূর্তির মতো দাঁড়িয়ে কিছু একটা ভাবছে। আদৃশ বুঝে না এই মেয়ে এত কি ভাবে, তাই সে উপরোক্ত কথাগুলো বলল। আদৃশের কথায় নড়েচড়ে দাঁড়ালো আয়না, বলল, ওই ওই হয়েছে কি? আয়না কি বলবে ভেবে পাচ্ছে না, তাই চুপ হয়ে গেল। আদৃশ গেস করলো আয়না কেন এমন করছে। সে শান্ত চোখে আয়নার দিকে তাকিয়ে বলল, আমার সঙ্গে বেড শেয়ার করতে অস্বস্তি হচ্ছে তাই তো? আয়না চোরা চোখে আদৃশের দিকে চাইলো। আদৃশ ফের বলতে লাগলো, কিন্তু এছাড়া তো আর কোনো উপায় নেই, আমরা এখন স্বামী স্ত্রী, তাই বেড শেয়ার করাকে স্বাভাবিক একটা ব্যাপার হিসেবে নাও, আর বিশ্বাস রাখতে পারো আমি তোমার কোনো রকম সুযোগ নেব না। আদৃশের কথায় কিছুটা স্বস্তি পেল আয়না, যদিও তার এখনো লজ্জা লাগছে। সে চুপচাপ বেডের এক কোণে গুটিসুটি মেরে শুয়ে পড়ল, আর অল্প সময়ের মধ্যে গভীর নিদ্রায় তলিয়ে গেল। আদৃশ ঘুমন্ত আয়নার দিকে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ছাড়ল।
অতঃপর লাইট নিভিয়ে নিজেও এক কোণে ঘুমিয়ে পড়ল। তার যে অস্থির হচ্ছে না তা নয়, তারও ভীষণ অস্থির হচ্ছে। আগের দিন তো মাঝে একটা বালিশ থাকার কিছুটা শান্তি মিলেছিল, কিন্তু আজ তাও নেই। রুমে দুটোই বালিশ মাত্র। আদৃশ চোখের ওপরে হাত রেখে ঘুমানোর চেষ্টা করতে লাগলো। সকালে ঘুম ভাঙতেই আয়নার ঘোলা দৃষ্টি গিয়ে পড়ল তার হাতের ওপরে। চোখ বড় বড় হয়ে গেল আয়নার। চোখে ঘুম ঘুম ভাব 1 সেকেন্ডে উধাও হয়ে গেল। হাত আদৃশের বুকের উপর রেখে ঢোক গিলল আয়ানা। আদৃশের টি শার্টের একটা অংশ শক্ত করে তার হাতের মুঠোয় বন্দি। আয়না দ্রুত হাত সরিয়ে উঠে বসলো। মুখে হাত চেপে ভাবতে লাগলো, ভাগ্যিস ওনার ঘুম ভাঙার আগেই উঠে গেছি, না হলে কেমন একটা পরিস্থিতিতে পড়তে হতো। ঘুমন্ত আদৃশের মুখের দিকে একবার গভীর দৃষ্টি ফেলল আয়ানা। আগের দিনের মতোই মুখটা সে সিরিয়াস বানিয়ে রেখেছে। আয়নার লজ্জা লাগলো আদৃশের টি শার্টের দিকে নজর যেতে, কারণ সে যেই অংশ মুঠোয় পুরে রেখেছিল সেই অংশের কাপড় কুঁচকে গেছে। এটা দেখে আর 1 সেকেন্ডও স্থির থাকতে পারল না আয়না। দ্রুত বিছানা থেকে নেমে এক দৌড়ে ওয়াশরুমে চলে গেল। আয়না চলে যেতে চোখ খুলল আদৃশ। তার ঘুম আরও অনেক আগেই ভেঙেছে। বলতে গেলে তেমন ঘুম হয়নি। নতুন জায়গায় সহজে মানিয়ে নিতে পারে না সে, সময় লাগে। সারা রাত এক প্রকার আয়নার ঘুমই দেখেছে সে। মাঝখানে একবার চোখ লেগে এসেছিল, কিন্তু নিজের দেহে কারো হাতের ছোঁয়া অনুভব হতেই ঘুম ভেঙে যায় আদৃশের। তার ঘুম যথেষ্ট হালকা। চোখ খুলতেই দেখে আয়না কিছু একটা বিড়বিড় করছে আর হাত দিয়ে কিছু একটা খুঁজে চলেছে। তারপর তার বুকের ওপরে টি শার্টের এক অংশটা শক্ত করে চেপে ধরে পুনরায় গভীর ঘুমে তলিয়ে যায় আয়না। এমন শক্ত করে ধরেছে যেন কোনো কাঙ্ক্ষিত বস্তু পেয়ে গেছে সে, ছেড়ে দিলেই হারিয়ে যাবে। আয়নার চেহারার একটা আলাদাই প্রশান্তির ছাপ দেখেছে আদৃশ, তাই চেয়েও হাতটা সরাতে পারেনি। আয়নার ঘুম ভেঙে যেতে পারে তাই। আর এখনও আয়না জাগতে সে চোখ বন্ধ করে নিয়েছিল, না হলে হয়তো ভীষণ লজ্জা পেত মেয়েটা। আদৃশ নিজের চুলগুলোকে হালকা নেড়ে ছেড়ে ঠিক করতে করতে ভাবল, মেয়েটা আমার কাছে আসলে নিজেকে বড্ড অচেনা লাগে। যেই আমি কখনো কোনো মেয়ে আমার গায়ে হাত দিলে তা সহ্য করতে পারি না, এমনকি নিজের ফ্রেন্ডকেও গায়ে হাত রাখতে দিতাম না, সেই আমি কি না একটা মেয়েকে এত ঘন্টা আমার গায়ে হাত রেখে ঘুমোতে দিয়েছি। কিন্তু কেন আজ পর্যন্ত যত মেয়েই আমার গায়ে হাত রেখেছে তখন মনে হয়েছে কেউ আমার শরীরে আগুন জ্বালিয়ে দিয়েছে, অথচ এই মেয়ে গায়ে হাত রাখাতে তেমন কোনো অনুভূতি হলো না, বরং মনটাতে আলাদা প্রশান্তি ছেয়ে গিয়েছিল। এগুলো কি হচ্ছে আমার সাথে? আয়না ফ্রেশ হয়ে বাইরে এসে দেখলো আদৃশ বেডে নেই। আয়নার মনে এখনো ভয় কাজ করছে, এই ভেবে আদৃশ আবার বুঝে গেল না তো ঘুমের মধ্যে এমন একটা আকাম করেছে ভেবেই নিজেই নিজেকে কয়েকটা থাপ্পড় লাগাতে ইচ্ছা করছে আয়নার। সে ব্যালকনিতে উঁকি দিয়ে দেখলো আদৃশ সেখানে আছে, কারো সাথে ফোনে কথা বলছে। আয়না চুপিসারে রুম থেকে বেরিয়ে আসলো। আদৃশের দিকে তাকালেও এখন তার লজ্জা লাগছে। আদৃশ রুমে এসে দরজা খোলা দেখে বুঝলো আয়না বাইরে চলে গেছে। সে নিজেও চলে গেল ফ্রেশ হতে, কিন্তু বাইরে এসে বিপাকে পড়ল আদৃশ। রুমে খুঁজে কোনো টাওয়াল পেল না। রাতে ঘুম না হওয়ায় মাথা ঝিমঝিম করছিল তার, তাই একটু মাথা ভিজিয়ে নিয়েছে, কিন্তু এখন দেখছে টাওয়ালই নেই। আদৃশ ভাবলো আয়নাকে ডাকবে বা কাউকে দেখলে বলবে ওকে রুমে পাঠিয়ে দিতে। দরজার কাছে আসতেই আদৃশের মাথায় আসলো সে তো তার বউয়ের নাম ঠিক মতো জানে না। 2-3 বার শুনেছে অন্যদের মুখে, কিন্তু এতটা খেয়াল করেনি। এখন উল্টাপাল্টা নাম ধরে ডাকলে তো ভীষণ লজ্জায় পড়তে হবে। এখনও সে বউয়ের নামটাই ঠিক মতো জানে না। আদৃশ নিজের মাথায় জোর দিয়ে ভাবতে লাগলো, কি যেন বলে ডাকে সবাই? আমি না মনে হয় না, না 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 আমি না না, আরে কি যেন ছিল, আয়না, হ্যাঁ হ্যাঁ এমন কিছু ছিল, আয়না মনে হয়, কিন্তু আমি তো শিওর না। উফ। আদৃশের ভাবনার মাঝে চাপানো দরজা খুলে রুমে প্রবেশ করলো আয়ানা। হাতে তার টাওয়াল, মূলত এটা রাখতেই রুমে এসেছে সে। আদৃশের কথা ভাবা তালে টাওয়ালের সাথে নিয়ে রুমের থেকে বেরিয়ে গিয়েছিল।
টাওয়াল আদৃশের ভেজা চুল দেখে বুঝলো নিশ্চয়ই আদৃশ টাওয়াল খুঁজছে। সে আদৃশের হাতে টাওয়ালটা দিয়ে নর্মস্বরে বলল, সরি, আমি ভুল করে মুখ মুছতে মুছতে সাথেই নিয়ে চলে গিয়েছিলাম।